প্রেগনেন্সিতে কার্ডিওভাস্কুলার সিস্টেম এটাতে কি চেঞ্জেস হয় সেটা তো আমরা জানবো, এবং কি হার্ট ডিজিজেস প্রেগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। আমরা জানি যে প্রেগনেন্সিতে হার্ট ফেইলিওর হওয়ার একটা রিস্ক থাকে, স্পেশালি জাস্ট আফটার ডেলিভারি। তারপরে যখন মানে অনেক বেশি বডিতে সব থেকে বেশি কার্ডিয়াক আউটপুট বা প্লাজমা ভলিউম থাকে, আমরা বলি যে 28 থেকে মানে মোটামুটিভাবে 28 থেকে 32 উইক্স বা এরকম একটা সময়ের দিকে, বা 30 থেকে 34 উইক্সের মাঝে এই টাইমটাতে সব থেকে বেশি কার্ডিয়াক আউটপুট হয় এই টাইমগুলোতে। এবং আমরা আরও দেখবো যে হার্ট ফেলিওর বাদেও পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি নামে একটা লাস্ট জিনিস নিয়ে আমরা লাস্টে পড়বো, এবং আলটিমেটলি আরও কী চেঞ্জেস হইতে পারে সেগুলো আমাদের জানতে হবে। যে আমরা দেখবো যে মাইটাল স্টেনোসিস এমএস, হ্যাঁ, এই জিনিসটা প্রেগনেন্সির সাথে কীভাবে অ্যাসোসিয়েটেড, এবং আরও দেখবো আমরা যে স্টেনোটিক যত ডিজিজগুলো আছে, সেটা মাইটাল স্টেনোসিস হোক, অ্যাওটিক স্টেনোসিস হোক। স্টেনোসিস মানে কি? ন্যারো হয়ে যাওয়া। মাইটাল যে ভাল্ব সেটা ন্যারো হয়ে গেছে, মাইটাল স্টেনোসিস। অ্যাওটিক যে ভাল্ব হার্টের সেটা ন্যারো হয়ে গেছে, অ্যাওটিক স্টেনোসিস। তো স্টেনোস যে ইভেন্টগুলো সেগুলো প্রেগনেন্সিতে মানে অ্যাগ্রাভেটেড হইতে পারে, বা সেগুলো বেশি বেশি হইতে পারে। কিন্তু যেগুলো রিগার্জিটেশন, হ্যাঁ, আমরা তো জানি যে ধরো এই যে হচ্ছে মাইট্রাল ভাল্ব, এখন এখানে হচ্ছে ভেন্ট্রিকল আর এখানে হচ্ছে অ্যাট্রিয়া। এখন ভেন্ট্রিকলে ব্লাড চলে আসছে একবার, তারপরে সেটা আবার ব্যাকফ্লো করে অ্যাট্রিয়া মানে অ্যাট্রিয়াতে চলে যাচ্ছে, কারণ ভালভে কোনো প্রবলেম আছে। সো এই কারণে রিগার্জিটেট করতে পারতেছে, ব্যাক করতে পারতেছে, এটাকে আমরা রিগার্জিটেশন বলি। এবং এই রিগার্জিটেশন হওয়া ইভেন্টগুলো প্রেগনেন্সির টাইমে দেখা যায় যে কী হয়, ভালো হয়। মানে এইগুলাতে মানে এই প্রবলেমগুলো হয় না সাধারণত, রিগার্জিটেশনের প্রবলেমগুলো। আচ্ছা, এখন কী চেঞ্জেস হবে ওই যে বলে আসলাম যে প্রেগনেন্সির টাইমে মনে রাখবা যে হার্টের প্রতি মিনিটে যতটুকু ব্লাড পাম্প করে সেটাকে তো আমরা কার্ডিয়াক আউটপুট বলি। তো কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক আউটপুট আমরা যদি আবার বের করতে চাই তাহলে স্ট্রোক ভলিউম আর হচ্ছে হার্ট রেট দিয়ে গুণ করি আমরা। তো এই তিনটা জিনিসই বাড়ে প্রেগনেন্সিতে, হার্ট রেটও কিন্তু বাড়ে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই কার্ডিয়াক আউটপুট 5 উইক্স অফ ইন্টারনাল লাইফ থেকে বাড়া শুরু করে, এবং ম্যাক্সিমাম হচ্ছে 28 থেকে 32 উইক্সের দিকে হয়, এবং ডেলিভারির 10 দিন পরে দেখা যায় আবার কিন্তু কার্ডিয়াক আউটপুট নর্মাল হয়ে যায়। এবং আমরা দেখবো যে ডেলিভারি 7 থেকে 10 দিনের মাথায় ওই টাইমেও কিন্তু একটা হার্ট ফেলিয়ারের চান্স থাকে, কারণ ওই টাইমেও কিন্তু কার্ডিয়াক আউটপুট বেশি থাকে। ঠিক আছে, এখন আসলে যে ফিমোরাল ভেনাস প্রেশার, এটা ইম্পর্টেন্ট। যে ফিমোরাল ভেইন যেটা থাকে, এই ফিমোরাল ভেইনে প্রেশারটা বেশি থাকে, কারণ আমাদের যে প্রেগনেন্ট ফিমেলের যে ইউটেরাস থাকে, এই ইউটেরাসটা কী করে, ইনফিরিয়র ভ্যানা কাভা এটাকে কম্প্রেস করে, হ্যাঁ, নিচের দিক থেকে ইনফিরিয়র ভ্যানা কাভাকে কম্প্রেস করলো, এবং এর ফলে যেটা হইলো যে ব্লাডগুলা পেরিফেরালি জমা থেকে যায়, মানে উপরে উঠে হার্টে যাবে এরকম হয় না, পুলিং হয়ে থাকে, জমা হয়ে থাকে। আর জমা যদি হয়ে থাকে, ওই জায়গায় যে ভেইনগুলো আছে, ওই যে ভেইনগুলোকে লেগ ভেইন বা ওই জায়গার ভেইনগুলোকে ভেরিকোসিটিভ করে দিবে, ভেরিকোস ভেইন আমরা পাবো। প্রমিনেন্ট ভেইন আমরা দেখবো যেখান দিয়ে ফুলে ফুলে আসে ভেইনগুলো, বা ভালভা যেটা ফিমেল এক্সটার্নাল জেন্টিলে, ওইখানেও ভেরিকোসিটি পাওয়া যেতে পারে। তারপরে হেমোরেটস বা পাইলস, ডাইলেটেড ভেইনস ওখানে থাকবে, সেরকম বিভিন্ন প্রবলেম কিন্তু হইতে পারে। কারণ প্রেগনেন্ট ওম্যানরা দেখা যায় অত বেশি মুভমেন্ট হয় না, হয়তো বা তারা শুয়ে থাকতেছে, ফিমোরাল ভেনাস প্রেশার বাড়তেছে, ঠিক আছে। এবং চান্স অফ হার্ট ফেলিয়ার কখন বেশি থাকে, এটা তুমি এই সিকোয়েন্সে বলতে পারো যে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি এই টাইমে হওয়ার চান্স অনেক বেশি। কারণ হচ্ছে যখন ডেলিভারি হয় তখন কী হয়, ওই যে প্লাসেন্টা তারপরে ইউটেরাস এগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য বডির 40% সার্কুলেশন মানে সেখানে ইনভলভ থাকে। কিন্তু ডেলিভারি যখন হয়ে গেল, প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেল, তখন হুট করে সিস্টেমিক সার্কুলেশনে সব ব্লাডগুলো চলে যায়, যেগুলো আগে এই জায়গায় নিয়োজিত ছিল। কারণ প্লাসেন্টা ইউটেরাস এখন আর এখানে এত সাপ্লাইয়ের দরকার নেই, বাচ্চা তো ডেলিভারি হয়ে গেছে। সো ওই টাইমে হুট করে যখন সিস্টেমিক সার্কুলেশনের ব্লাডগুলো চলে যাচ্ছে, ফ্লুইড ওভারলোড হচ্ছে, তখন হার্ট ফেলিয়ার রিস্ক বেশি থাকে। তারপরে সেকেন্ড স্টেজ অফ লেবার, তারপরে ফার্স্ট স্টেজ অফ লেবারের লাস্টের দিকে, মানে কাইন্ড অফ সেকেন্ড স্টেজের কাছাকাছি, অথবা এই যে যখন হেমোডাইলিউশন হয় বা কার্ডিয়াক আউটপুট সব থেকে বেশি থাকে 28 থেকে 32 বা 30 থেকে 34 উইক্স এই টাইমগুলোতে। আচ্ছা, এখন আমাদের আরও যে জিনিসটা জানতে হবে যে প্রেগনেন্সির টাইমে কী কী জিনিস ডিক্রিজ করে। পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, কারণ আমরা জানি যে আমাদের প্রজেস্টেরন হচ্ছে স্মুথ মাসেল রিল্যাক্সেশন। সো আমাদের যে ভেসেলের যে মাসেল সেটা তো স্মুথ মাসেল, সো ওটাকে রিল্যাক্স করে ফেলবে, ফলে ভাস্কুলার রেজিস্ট্যান্স কম হবে, ভেসেলের মধ্যে যে যখন ব্লাড চলতেছে তত বেশি রেজিস্ট্যান্স বা বাধা পাবে না। এবং আমরা জানি যে রিল্যাক্সিন হরমোনটাও এখানে একটু দায়ী থাকে, কারণ রিল্যাক্সেশন হেল্প করে। আর প্রেগনেন্সির টাইমে ব্লাড প্রেশারের কী হবে, আনসার হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমবে। সো প্রেগনেন্সির টাইমে ব্লাড প্রেশার কমে, যদি বলা হয় এই দুটার মধ্যে কোনটা কমবে বেশি, আনসার হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সব থেকে বেশি কমে। আচ্ছা, তা মিন আর্টেরিয়াল প্রেশারও কমবে, এবং সব থেকে বেশি ব্লাড প্রেশার কমে হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে। এবং আমরা সুপাইন হাইপারটেনশন সিনড্রোম নামে একটা সিনড্রোম বলছিলাম, যে একটা প্রেগনেন্ট মহিলা স্পেশালি শেষের দিক দিয়ে সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে যখন সুপাইন অবস্থায় শুয়ে থাকে, চিত হয়ে শুয়ে থাকে, তখন তার কিন্তু ব্লাড প্রেশার কমে যায়, এবং তার লাইট হেডেডনেস থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম হয়, বেশি বেশি নসিয়া ভমিটিং আসতে পারে। সো ওই জন্য তাকে আমরা সবসময় বলি যে লেফট ল্যাটারাল পজিশনে আপনি শুবেন, যদি লেফট ল্যাটারাল পজিশনেও না শুতে পারে তাহলে রাইট ল্যাটারাল শুতে হবে। আর সব থেকে ওর্স্ট হচ্ছে সুপাইনে শোয়া যাবে না, সুপাইনে শুলে অনেক কষ্ট হবে। আচ্ছা, ঠিক আছে, তারপর হচ্ছে এটা গেল। এখন বেস্ট পজিশন হচ্ছে লেফট ল্যাটারাল।
এ বাদে কিছু জিনিস আছে আনচেঞ্জ থাকে, যেমন জুগুলার ভেনাস প্রেশারটা নর্মালি থাকে, পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার বা লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন এটা নর্মালি থাকে। লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন নর্মালি 55 থেকে 60% বা এরকম থাকে, বাট এটা যদি 30%-এর কম হয়ে যায়, যেটা আমরা দেখবো কার্ডিওমায়োপ্যাথিতে হইতে পারে। সো এই ইজেকশন ফ্র্যাকশন যদি কম হয়ে যায় তাহলে সেটা খুবই ডেঞ্জারাস। ওকে, এখন আসো যে আমরা কিছু সিমটমস প্রেগনেন্সিতে নর্মাল, এগুলা অতটা বেশি অরি হওয়ার কিছু নাই। ফার্স্ট কথা, মহিলাটা খুব দ্রুত মানে ফ্যাটিক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দুর্বল দুর্বল লাগতেছে, এরকম হবে। তারপরে এক্সারসাইজ যদি করে বা একটু বেশি কাজ বাজ করে তাহলে খুবই মানে ভাল লাগতেছে না, একটু দুর্বল দুর্বল লাগতেছে, সেটাও নর্মাল। তারপরে হচ্ছে একটু বেশি মুভমেন্ট করলে একটু মানে মনে হচ্ছে যে একটু মানে দম কমে গেছে, শ্বাসকষ্ট একটু একটু লাগতেছে, এরকমও হইতে পারে নর্মালি। আবার পেরিফেরাল জায়গাগুলো প্যাডাল ইডিমা এরকম থাকতে পারে, ফিজিওলজিক্যাল ইডিমা। ওকে, এখন আমরা জানি প্রেগনেন্সিতে হার্ট রেট বেড়ে যায়, পালস রেট বেড়ে যায়, বিপি কমে, জেবিপি নর্মাল, এবং হার্টটা কিন্তু প্রেগনেন্সি টাইমে একটু উপরের দিকে এবং একটু বেশি লেফট সাইডে মানে পুশড হয়। যেমন এই কারণে আমরা নর্মালি অ্যাপেক্স বিট পাই লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, বাট এখানে অ্যাপেক্স বিটটা পাবো ফোর্থ মানে একটু উপরে উঠছে, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এবং মিড ক্লাভিকুলার লাইনের মিডিয়ালি না, এরা কি ল্যাটারালি 2.5 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, অর্থাৎ বেশি লেফটে শিফট হয়েছে। এবং হার্ট সাউন্ড মনে রাখবো যে প্রেগনেন্সি টাইমে S1টা লাউড শোনা যায় এবং এখানে প্রমিনেন্ট একটা স্প্লিটিং পাওয়া যায়, অপরদিকে S2টা নর্মালি থাকে আর S3 কিন্তু শোনা যায়। সো নর্মালি S3 শোনা যাওয়ার কথা না, আমরা যদি জানি যে নর্মালি S3 S4 নর্মালি শোনা যায় না, বাট এগুলো শোনা গেলে সেটা আমরা গ্যালোপ রিদম বলি। আচ্ছা যাই হোক, তারপরে মারমার, নর্মালি প্রেগনেন্সিতে কন্টিনিউয়াস একটা মারমার পাওয়া যেতে পারে, যেটাকে আমরা মেমারি মারমার বলি, বা ইজেকশন সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। প্রেগনেন্সিতে নর্মালি ডায়াস্টোলিক মারমার পাওয়া যায় না। ডায়াস্টোলিক মারমার মানে জানো যে হচ্ছে আমরা মেডিসিন অনেক সুন্দর করে তোমরা পড়ো যে মারমার মানে হচ্ছে কি হার্ট সাউন্ডের মধ্যে যেগুলা নর্মালি অ্যাডেড সাউন্ড যেগুলো আছে সেগুলা, তারপর হচ্ছে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড আর কি আমরা বলি। আচ্ছা, তারপর হচ্ছে চেস্ট এক্সরে। এখন চেস্ট এক্সরেতে যেটা হয় যে আমরা কার্ডিওমেগালি নর্মালি প্রেগনেন্সিতে থাকবে না, বাট চেস্ট এক্সরে যখন করবো মানে মনে হইতে পারে যে কিছুটা কার্ডিওমেগালি হয়তো বা আছে। লেফট হার্ট বরাবর থেকে স্ট্রেট হয়ে যেতে পারে। ইসিজিতে আমরা লেফট এক্সিস ডিভিয়েশন প্রেগনেন্সিতে কিন্তু পাইতে পারি, তা বাদে এসটি কিছুটা ডিপ্রেশন থাকতে পারে, আর কিউ ওয়েভ আপনার লিড 2 আর লিড 3-তে কিন্তু পাইলেও পাইতে পারি। সো এই বিষয়গুলো আমরা একটু জাস্ট জানলাম। আর কি আসলে হার্ট ডিজিজ যে হয়েছে এটা আমরা গেস করবো কখন, বা প্রেগনেন্সিতে হার্ট ডিজিজ প্রবলেম করতেছে আমরা যদি দেখি মহিলার অনেক বেশি ডিসনিয়া আছে, অর্থোপনিয়া আছে, তার মানে শুয়ে থাকলে শোয়ার রিলেটেড প্রবলেম হচ্ছে, তারপরে প্যারাক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া, রাতের বেলায় অনেক বেশি প্রবলেম হচ্ছে, হেমোপ্টাইসিস, কাফিং অফ ব্লাড হচ্ছে, চেস্ট পেইন, বুকে ব্যথা, এবং ফিজিওলজিক্যাল ইডিমা না, এটা মনে হচ্ছে মানে প্যাথোলজিক্যাল ইডিমা বা জেনারেলাইজ বডিতে সব জায়গায় ইডিমা হয়েছে। এই সকল কন্ডিশনে হচ্ছে আমরা হার্ট ডিজিজ সাসপেক্ট করতে পারি। এবং যদি আমি দেখি মহিলার ক্লাবিং আছে, সায়ানোসিস আছে, জুগুলার ভেনাস প্রেশার রেস করছে, যেটা নর্মালি নর্মাল থাকার কথা ছিল, বা নর্মালি S2 নর্মাল থাকে, এটা যদি লাউড হয়, বা S4 নর্মালি শোনা যায় না, বাট এটা যদি শোনা যায়, তাহলে এই সকল কন্ডিশনে কিন্তু আমাদের একটু সাসপেক্ট করতে হবে। আর ডায়াস্টোলিক মারমার নর্মালি পাওয়া যায় না, বাট যদি পাওয়া যায়, বা ইজেকশন সিস্টোলিক মারমার নর্মালি তো পাওয়া যেতে পারে প্রেগনেন্সিতে, বাট এটা যদি গ্রেড 3 বেশি হয়, এরকম একটা বিষয় আছে। বা হচ্ছে কার্ডিওমেগালি নর্মালি থাকে না বললেই চলে, বাট এটা যদি মার্কড হয়, অনেক বেশি কার্ডিওমেগালি হয়, বা অ্যারিথমিয়া যদি থাকে, এই সকল সাইনগুলো যদি থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের ওয়ারির হওয়ার একটা সাইন। এবং প্রেগনেন্সিতে সবথেকে কমন হার্ট ডিজিজ কি? আনসার হচ্ছে সবথেকে কমন হার্ট ডিজিজ যদি তোমাকে বলে, তুমি বলবে রিউম্যাটিক হার্ট ডিজিজের মধ্যে মাইটাল স্টেনোসিস, যেটা এটা সবথেকে কমন। তারপরে অ্যাক্টিয়াল সেপ্টাল ডিফেক্ট, এটা কিন্তু মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ, হ্যাঁ, প্রেগনেন্সিতে হইতে পারে। এবং তারপরে টেট্রালোজি অফ ফ্যালট, এটা মোস্ট কমন সাইনোটিক হার্ট ডিজিজ। হ্যাঁ, আমরা জানি সাইনোটিক অ্যাসাইনোটিক বিভিন্ন হার্ট ডিজিজ আছে। অ্যাসাইনোটিকের মধ্যে অ্যাক্টিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্ট একটা সার্টিফিকেট আছে, এগুলো আছে। আর সাইনোটিকের মধ্যে টেট্রালোজি অফ ফ্যালট থেকে শুরু করে আরও অনেকগুলো আছে, আমরা 5F দিয়ে মনে রাখি, রাইট, আমরা 5F দিয়ে মনে রাখি পেডিয়াট্রিক্সের। তো ওই জিনিসগুলো আমরা পড়ে নিব, জাস্ট মনে রাখি যে মোস্ট কমন সাইনোটিক হার্ট ডিজিজ মানে হচ্ছে টেট্রালোজি অফ ফ্যালট। ওকে, লেফট টু রাইট শান্ট, রাইট টু লেফট শান্ট, এই জিনিসগুলো তো আমরা জানি যে সাইনোটিক অ্যাসাইনোটিক ডিজিজের সাথে জড়িত। আচ্ছা যাই হোক, এখন সাইনোটিক মানে এখানে সাইনোসিস থাকবে, এটাকে আমরা ব্লু ডিজিজও বলি, ব্লু হার্ট ডিজিজ। আচ্ছা যাই হোক, আর অপরদিকে যেগুলো হচ্ছে অ্যাসাইনোটিক, ওগুলোকে আমরা পিঙ্ক হার্ট ডিজিজ বলি, এরকম একটা নাম আছে। আচ্ছা, এখন দেখো মাইট্রাল ভালভ কোলাপস, এটা হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল ভালভুলার হার্ট ডিজিজ। দেখো কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপরে কনজেনিটাল ভালভুলার হার্ট ডিজিজ যদি বলে তাহলে মাইট্রাল ভালভ কোলাপস, আর যদি মোস্ট কমন সাইনোটিক ডিজিজ বলে তাহলে টেট্রালোজি অফ ফ্যালট। খুবই ইম্পর্টেন্ট, দেখো এসেনমিঙ্গার সিনড্রোম, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিস্ক অফ ম্যাটার্নাল মর্টালিটি থাকে। অর্থাৎ যদি বলা হয় একটা মা যদি এসেনমিঙ্গার সিনড্রোম থাকে, তাহলে মোটামুটি তার যদি ঠিকভাবে ম্যানেজ না করা হয়, মোটামুটি শিওর যে সে হয়তো বা দেখা যাবে যে ভেন্টিকুলার ফেলার হয়ে, রাইট ভেন্টিকুলার ফেলার হয়ে লেবারের টাইমে অথবা ডেলিভারির এক সপ্তাহ পরে মরে যাবে, এরকম একটা বিষয়। এবং এই জন্য এসেনমিঙ্গার সিনড্রোম যদি কারোর আইডেন্টিফাই হয়, তার ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়াই যাবে না।
এটা কন্ট্রাইন্ডিকেট তার ক্ষেত্রে। বাট মাইটাল স্টেনোসিস যেহেতু সবথেকে কমন প্রেগনেন্সিতে, তাই এটাতেই সবথেকে বেশি মারা যায়। কিন্তু সবথেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে কিন্তু এসেনবেঙ্গার সিনড্রোম, আমরা বলি এসেনবেঙ্গার সিনড্রোম। ওকে, এখন আসো আমরা আরও বেশ কিছু কথা এখানে বলবো যে প্রেগনেন্সিতে কিছু হার্ট ডিজিজ আছে যেখানে ভালো প্রগনোসিস, তেমন কোনো প্রবলেম হয় না। যে কনজেনিটাল যে হার্ট ডিজিজ আছে সেগুলো, বা আমরা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এগুলো রিপেয়ার করা হয়েছে, তাহলে সেগুলোতে তেমন একটা প্রবলেম করবে না। বা টেট্রালজি ফেলোড, প্যাটেন্টাক্টাস সার্টিফিকাস, মাইটাল ভালভ কোলাপস, এগুলোকেও কারেক্ট করা হয়েছে, তাইলেও সেগুলো বেশি প্রবলেম কিন্তু করবে না। বাট মানে হার্ট ডিজিজ আসলে আমরা জানি যে যেগুলো স্টেনোটিক লেশন, যেমন হার্ট রেট, এগুলোতে আমরা বেড়ে যায়, আমরা জানি স্টেনোটিক, যে অ্যাওর্টিক স্টেনোসিস, মাইটাল স্টেনোসিস, এবং হার্ট রেট যেহেতু বেড়ে যায় তাহলে ব্লাড ভেন্টিকুলারে ঢোকার তেমন একটা টাইম পায় না, ফলে ডিসনিয়া অন এক্সারশন, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি লিমিট করতে হবে। বিটা ব্লকার দিয়ে আমরা এই সকল পেশেন্টকে ট্রিটমেন্ট করি। আরও ট্রিটমেন্ট অপশন আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে কার্ডিওলজিতে জানবো। আর সায়ানোটিক হার্ট ডিজিজ, তারপর হচ্ছে পালমোনারি হাইপার টেনশন, এই জিনিসগুলো কিন্তু ওরসেন হয় প্রেগনেন্সির টাইমে। হ্যাঁ, আর ইমপ্রুভ করে কি, বা রিগার্জিটেশন যে লেশনগুলো, সেগুলো দেখা যায় যে প্রবলেম হয় না, কারণ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যায় রিগার্জিটেশন লেশনগুলোতে, এবং ফলে ব্লাড মানে কি হয় যে প্রেশার গ্রেডিয়েন্ট কমে যায়। এইটা জানা লাগবে না, যার জন্য যে রিগার্জিটেশন লেশনগুলো হচ্ছে প্রেগনেন্সির টাইমে ভালো হয়। এবং অ্যাসাইনোটিক ডিজিজগুলো কিন্তু প্রেগনেন্সির টাইমে মানে তেমন কোনো প্রবলেম করে না। মেইনলি হচ্ছে সায়ানোটিক পালমোনারি হাইপারটেনশন, এবং পালমোনারি হাইপারটেনশনের মধ্যে সেকেন্ডারি যেটা, ওইটার মধ্যে একটা টাইপ কিন্তু এসেনবেঙ্গার সিনড্রোম, যেটা আমরা বলেছিলাম যে খুবই ডেঞ্জারাস। এবং তার বাদে আমরা যদি বলি যে হু 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 ক্লাস 4, যেটা হু এর 4টা ক্লাস আছে, তো তার মধ্যে ক্লাস 4 যেটা, ওই ক্লাস 4-এ ম্যাক্সিমাম চান্স অফ ডেথ থাকে প্রেগনেন্সিতে। এবং প্রেগনেন্সি এই সকল ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড, এবং এখানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে ফেলতে সাজেস্ট করা হয়। যেমন ধরো এসেনবেঙ্গার সিনড্রোম করা আমি পাইছি, সে প্রেগনেন্ট হইতে আমি তাকে নিষেধ করছি, কন্ট্রাইন্ডিকেটেড, বাট স্টিল যদি সে প্রেগনেন্ট হয় তাহলে অবশ্যই আমার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বা মানে অবশ্যই পেশেন্টের অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে, পেশেন্টের অ্যাপ্রুভাল ছাড়া তো করা যাবে না। এবং আমরা জানি যে এই সকল কন্ডিশনে, এই যে হু ক্লাস 4-এর আন্ডারে দেখা যায় পালমোনারি হাইপারটেনশন, প্রাইমারি সেকেন্ডারি, সিভিয়ার মাইটাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, তারপরে ইজেকশন ফ্র্যাকশন কমে 30%-এর কম হয়ে গেছে, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন। তার বাদে হচ্ছে আমরা বলি যে মারফান সিনড্রোম যদি থাকে, বা কোয়ার্কেশন অফ আওয়ারটা যদি থাকে, অ্যাওর্টিটিউড ডাইলাটেশন সহ, বা আমরা যদি কি বলা হয় এখানে, যদি রেসিডুয়াল ডিফেক্ট থাকে ফন্টন সার্জারি করার পরে, কার্ডিওমায়োপ্যাথি, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, বা হচ্ছে এগুলোর পরে যদি রেসিডুয়াল ডিফেক্ট থেকে যায়, এই যেমন পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির পরে যদি রেসিডুয়াল ডিফেক্ট থাকে, তাহলে সেই কারণে কিন্তু আমরা রেসিডুয়াল ডিফেক্ট মানে হচ্ছে আমি পেরিপার্টাম মায়োপ্যাথিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, সবই করা হয়েছে, বাট তারপরেও সে ডিফেক্ট থেকে গেছে, ঠিক হচ্ছে না। সো এই টাইপের কন্ডিশনগুলোতে কিন্তু অবশ্যই প্রেগনেন্সি মোটামুটিভাবে কন্ট্রাইন্ডিকেটেড, এবং আমরা বলি যে এই সকল ক্ষেত্রে প্রেগনেন্সিতে ডেথের চান্স অনেক বেশি থাকে, এজন্য প্রেগনেন্ট হওয়া নিষেধ করা হয় এই টাইমগুলোতে। বাট স্টিল যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে দেওয়ার কথা বলা হয়। আচ্ছা, এবং সাধারণত মানে হার্ট ডিজিজের ম্যানেজমেন্ট, ইউজুয়ালি হার্ট ডিজিজগুলোতে ভ্যাজাইনাল ডেলিভারি করা হয়, এবং স্পন্টেনিয়াসলি আইদার লেবার হয়ে গেলে যাবে, অথবা ইন্ডাকশন অফ লেবার করতে হবে যদি দরকার হয়। যদি এমন হয় সার্ভিক্সটা রাইপ আছে তাহলে অক্সিটোসিন দিয়ে ইন্ডাকশন করা হয়, আর যদি আনরাইপ থাকে তাহলে ফলিস ক্যাথেটার এবং ভ্যাজাইনাল ডেলিভারি করা হয়। রাইপ আইনডাপ কী জিনিস সেটা আমরা পরবর্তীতে হচ্ছে যখন ইন্ডাকশন অফ লেবার জানবো তখন এগুলো নিয়ে আমরা পড়বো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে হার্ট ডিজিজ থাকলে সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে আমরা কী করতে চাই, শর্টেন করতে চাই, এবং এই জন্য আমরা কী করি, যদিও নর্মালি আমরা জানি এগুলো অ্যাসিস্টেড প্রসিজার, যে ফর্সেস বা ভ্যাকাম এই জিনিসগুলো ইউজ করা, বাট হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে যত শর্টেন করা যায়, এই জন্য আমরা ফোর্সেস ডেলিভারি করতে পারি, আর যাতে ম্যাটার্নাল এফোর্টটাকে কমাইতে পারি। এবং ম্যাটার্নাল এবং ফিটাল হার্ট রেটটাকে মনিটর করতে হবে, ইনপুট আউটপুট দেখতে হবে, আর অবশ্যই এক্ষেত্রে মানে সেমি রিকাম্বেন্ট পজিশন করে আমার কিন্তু অবশ্যই পেশেন্টকে রাখতে হবে, এবং লেফট ল্যাটারাল দিকে একটু বাঁকানো থাকতে হবে। ডর্সাল লিথোটমি পজিশন আমি করবো না, হ্যাঁ, কারণ এক্ষেত্রে সেমি হার্ট ডিজিজের ক্ষেত্রে সেমি রিকাম্বেন্ট পজিশন বা প্রপটা পজিশন টাইপের রাখতে হবে। এবং ম্যানেজমেন্টে আমাদের আইভি ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হয়, তেমন বেশি ফ্লুইড দেওয়া যাবে না, দিলেও 75 ml পার আওয়ার দেওয়া যেতে পারে। আর এখানে এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়, কারণ যদি বেশি কী হবে, যদি পেশেন্ট যদি ব্যথা ফিল করে তাহলে টেকিকার্ডিয়া হয়ে যাবে, আর টেকিকার্ডিয়া হইতে দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে পারভেজানাল এক্সামিনেশনটাও এখানে করা হয় না, যাতে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস না হয়ে যায় আবার। তারপরে অ্যামফিসিলিন এবং জেন্টামাইসিন দেওয়া হয় যদি মেমব্রেন রাপচার হয়, ইনফেকশন প্রিভেন্ট করতে। আচ্ছা, এই জিনিসগুলো গেল। তারপরে হচ্ছে সিজারিয়ান সেকশন কখন কখন করতে হবে, যদি দেখো নর্মালি আউটিক যদি কোনো লেশন থাকে তাহলে আউটিক ডিসেকশনের চান্স বেড়ে যেতে পারে ভ্যাজাইনাল ডেলিভারিতে, তখন আবার সিজারিয়ান সেকশন করতে হবে। এই জন্য সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক অ্যানোরিজম, মারফান সিনড্রোম উইথ অ্যাওর্টিক রুট ডাইলেটেশন, কোয়ার্কেশন অফ আওয়ারটা। দেখো আমি বলছিলাম এই জিনিসগুলো কন্ট্রাইন্ডিকেশন প্রেগনেন্সির জন্য, বাট স্টিল কোনো একটা মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে,
এখন তো কিছু করার নাই। তারপরে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করে ফেলার কথা, এখন ধরো সে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিও করলো না, এখন তাইলে এখন সে একেবারে লেবার পর্যন্ত গেছে, এখন তো তাইলে আমার ডেলিভারি করতে হবে, বাট করলে আমি ধরো এখানে সিজারিয়ান সেকশন করে দিলাম। আচ্ছা, এখন একটা কথা আমি বলি যে ধরো যে সকল ক্ষেত্রে প্রেগনেন্সি কন্ট্রাইন্ডিকেটেড ছিল ওই সব ক্ষেত্রে যে আমি সিজারিয়ান সেকশন করবো ডেলিভারির জন্য তা কিন্তু না, মানে যদি মহিলা প্রেগনেন্ট হয়ে ওই পর্যন্ত যায় তাই কিন্তু না। যেমন ধরো এসেনমেঙ্গার সিনড্রোম, এখানে যদি মহিলাটা প্রেগনেন্সিতে যায় আমার কিন্তু বেস্ট অপশন হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারি। সো বেশ কিছু হচ্ছে যে জায়গায় সিজারিয়ান সেকশন করতে হবে, যে কিছু জায়গায় ভ্যাজাইনাল ডেলিভারি করতে হবে। আর তারপরে যে সকল পেশেন্ট ওয়ারফিন বা অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে অনেক বেশি ব্লিডিং হওয়ার চান্স থাকে, এই জন্য কিন্তু যারা আমার যেটা করতে হবে, যেটা পিপিএইচ এর রিস্ক বাড়াই দিতে পারে এবং ইন্টারকিনিয়াল হেমোরেজ অফ ফিটাসের রিস্ক বাড়াইতে পারে, এজন্য অবশ্যই কী করতে হবে, অবশ্যই মানে ডেলিভারি 2 উইক্সের মধ্যেই দেখা যায় এই প্রবলেমগুলো করতে পারে, এই জন্য অবশ্যই আমার সিজারিয়ান সেকশন যেতে হবে। এবারে হার্ট ফেলিওর যেটা সারতেছেই না, রিফ্র্যাক্টরি, সেক্ষেত্রেও কিন্তু আমার কী করতে হবে, সেক্ষেত্রেও আমার সিজারিয়ান সেকশন করতে হবে। আর কি অ্যানেস্থেশিয়া ইউজ করা হয় এই সকল ক্ষেত্রে মনে রাখবা, নিউরোক্সিয়াল বা স্পাইনাল অ্যানেস্থেশিয়া আমরা বলি, বা এপিডুরাল অ্যানেস্থেশিয়া, বা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া কখন দেওয়া লাগবে, যদি ইন্ট্রাকার্ডিয়াক শান্ট বা সিভিয়ার অ্যাওরটিক স্টেনোসিস বা আমরা বলি হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হ্যাঁ হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে। আচ্ছা, পোস্টপার্টাম ম্যানেজমেন্ট কি, পোস্টপার্টাম ম্যানেজমেন্ট নিয়ে যদি একটু কথা বলি তাহলে হচ্ছে যে আমরা পোস্টপার্টাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানে ডেলিভারি হয়ে গেল, থার্ড স্টেজ অফ লেবারে আমার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার করতে হবে, এবং সেক্ষেত্রে আমার অক্সিটোসিন ইঞ্জেকশন অক্সিটোসিন ইউজ করা হয়, বাট ইঞ্জেকশন মিথাইল আর্গোমেট্রিন কিন্তু ইউজ করা যাবে না। কেন আর্গোমেট্রিন কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এরা টিটানিক কন্ট্রাকশন করতে পারে এবং টিটানিক কন্ট্রাকশন করে বিভিন্ন ধরনের প্রবলেম এরা করতে পারবে, এবং আর্গোমেট্রিন এই জন্য আমরা ইউজ করবো না। তারপরে আমরা ডায়োটিক্স ইউজ করতে পারি, আমাদের যদি দরকার হয় ডায়োটিক্স ইউজ করতে পারবো, মানে ল্যাসিক্স আর কি। তারপরে লেগ অ্যাট এ লোয়ার লেভেল দ্যান হার্ট, অর্থাৎ লেগটা হার্টের থেকে নিচে রাখতে হবে যাতে হচ্ছে ব্যাকফ্লো অফ ব্লাড না হয়। আর পোস্টপার্টাম হেমোরেজে হার্ট ডিজিজের সব মানে ড্রাগ অফ চয়েস হচ্ছে অক্সিটোসিন, বাট মিথাইল আর্গোমেট্রিন কন্ট্রাইন্ডিকেটেড, এই জিনিসটা রাখতে হবে কারণ এটা টিটানিক কন্ট্রাকশন করতে পারে। আর প্রি কনসেপচুয়াল বেশ কিছু কাউন্সিলিং করতে হবে, যে ভিএসডি যেটা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, এখানে কিন্তু রিকারেন্স হওয়ার অনেক চান্স থাকে, এবং ইনভেস্টিগেশন আমরা ইসিজি ইকোকার্ডিওগ্রাফি এই জিনিসগুলো করতে হবে, এবং সার্জারি যদি থাকে দরকার হয় তাহলে প্রেগনেন্সির আগেই সার্জারি করতে হবে, সার্জারি করে তারপরে মহিলা প্রেগনেন্ট হইতে আসুক, মানে ব্যাপারটা এরকম আর কি। তারপরে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের জন্য একটা স্কোরিং আছে যেটাকে আমরা ক্যারপ্রেগ স্কোরিং বলি, তারপরে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য একটা স্কোরিং আছে যেটাকে আমরা জাহারা স্কোর বলি, এবং হু ক্লাসিফিকেশন মোস্ট কমনলি ইউজ হয়। আমরা বলছিলাম হু ক্লাসিফিকেশন 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, ফোর্থ যে ক্যাটাগরি সেটাতে প্রেগনেন্সি কন্ট্রাইন্ডিকেটেড, এবং যদি প্রেগনেন্ট হয়ও তাহলে পুরোটা টাইম ধরে তাকে হসপিটালে ভর্তি রাখতে হবে। আর ক্লাস 1, 2, 3 কথা যদি বলি, 1 বা 2 ডিউরিং প্রেগনেন্সিতে হচ্ছে কার্ডিয়াক রিভিউ করতে হবে, আর টুতে হচ্ছে এভরি ট্রাইমাস্টারে পেশেন্টকে রিভিউ করতে হবে, আর থার্ডে হচ্ছে এভরি 1 to 2 মান্থ পর পেশেন্টকে রিভিউ করতে হবে, পেশেন্টকে দেখতে হবে। পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি জিনিসটা হচ্ছে পিওর কোনো হার্ট ডিজিজ পেশেন্টের নাই, হার্ট ফেলিওর হচ্ছে 36 উইকস অফ প্রেগনেন্সি থেকে ডেলিভারির 5 মাসের মধ্যে দেখা গেল তার হার্ট ফেলিওর হইল। সো এই জিনিসটা মানে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথির জন্য আমরা বলতেছি। এবং হার্ট ফেলিওরের অন্য কোনো কাজ মানে কজ আমি আইডেন্টিফাই করতে পারিনি, এবং ইকোকার্ডিওগ্রাফি যদি করি তাহলে দেখবো লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে। এবং যাদের টুইন প্রেগনেন্সি হয় বা প্রি এক্লাম্পসিয়ার প্রবলেম আছে বা হচ্ছে জেস্টেশনাল এইজ বেশি, তাদের ক্ষেত্রে এই পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হইতে পারে। ইনভেস্টিগেশন অফ চয়েস ইকোকার্ডিওগ্রাফি, এবং এখানে ইজেকশন ফ্র্যাকশন বেশ কমে যায়, এটা আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলি, এবং লেফট ভেন্ট্রিকুলারটা একটু ডাইলেটেশন থাকতে পারে। ওকে, এবং হার্ট ফেলিওরের ট্রিটমেন্টটি এখানে আমরা দিব, পাশাপাশি এখানে আমরা প্রোল্যাকটিন জাতীয় মানে ব্রোমোক্রিপ্টিন নাকি মানে ব্রোমোক্রিপ্টিন দেখা যায় এখানে ভালো কাজ করে, মানে দেখা যায় যে পোস্টপার্টাম হেমোরেজে প্রোল্যাকটিনের একটা রোল আছে, এই জন্য আমরা ব্রোমোক্রিপ্টিন এখানে দিতে পারি। আর রেসিডুয়াল ডিফেক্ট এর যে বিষয়টা, যে যদি রেসিডুয়াল ডিফেক্ট থাকে তাহলে 50% ক্ষেত্রে এটা রিকার করতে পারে, ঠিক আছে, আর না থাকলে 20% ক্ষেত্রে রিকার করতে পারে, সে রিকার করার এদের মানে কিন্তু চান্স আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো যে ভালভ রিপ্লেসমেন্ট যে সার্জারি সেটা কিন্তু প্রেগনেন্সির টাইমে করা যাবে না, সো এটা কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, ঠিক আছে। বাট এই জন্য মানে কী করতে হবে, প্রি কনসেপশনাল বা আগেই কিন্তু করতে হবে, ঠিক আছে, যদি সিভিয়ার মাইটাল স্টেনোসিস থাকে। ওকে, এখন দেখা যাক যে মেইনলি যেটা হয় যে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিতে পেশেন্টের অনেক ডিসনিয়া থাকতে পারে এক্সারশনে, যেহেতু কার্ডিয়াক আউটপুট অনেক বেশি থাকে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমাইতে হবে, সোডিয়াম ইনটেক রেস্ট্রিক্ট করতে হবে, আর মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে বিটা ব্লকার দিয়ে হার্ট রেটটা কমাইতে হবে, ডায়াবেটিক দিতে হবে যদি হার্ট ফেলিওর থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া যেতে পারে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, যাতে থ্রোম্বোসিস না হয়, রাইট, থ্রোম্বোসিস যাতে না হয়ে যায় এই জন্য একটু পানি করে দিতে হবে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা যদি মেডিকেল ম্যানেজমেন্ট ফিল হয় তাহলে পারকিউটিনিয়াস মাইটাল বেলুন ভালভোটমি করা যেতে পারে, এবং করলে অবশ্যই সেকেন্ড ট্রাইমাস্টারে করতে হবে,
কখন করতে হবে? সেকেন্ড ট্রাইমাস্টারে। কারণ মনে রাখবা প্রেগনেন্সির টাইমে যে কোনো সার্জারি যদি করতে হয় আমার কোন সময় করতে হবে? সেকেন্ড ট্রাইমাস্টারে করতে হবে। ফার্স্ট ট্রাইমাস্টারে কিছু করবো মনে হইলো সেকেন্ড ট্রাইমাস্টারের জন্য ওয়েট করতে হবে। সেই বেসিক বিষয়গুলো আমরা জানবো। এখন আসো আমরা হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সিটাকে একটু রিক্যাপিচুলেট করি। যে আমরা বলছি মোস্ট কমন হার্ট ডিজিজ হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, যেটা রিউমেটিক হার্ট ডিজিজ, এবং তারপরে কনজেনিটাল কিছু হার্ট ডিজিজ হতে পারে, রেয়ার কিছু লেশনও হতে পারে। এবং যেটা হচ্ছে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন, এদেরও 4টা গ্রেডিং আছে, এটা জাস্ট আমরা একটু মনে রাখতে পারি। আর তা বাদে প্রেগনেন্সিতে আসলে হার্ট ডিজিজের কী প্রবলেম হইতে পারে? ফেটাল কিছু কমপ্লিকেশন তো হইতে পারে, প্রিটার্ম লেবার, প্রিম্যাচুরিটি হইতে পারে, ইন্টেটেন গ্রোথ রিটার্ডেশন, তারপরে ফিটাল লস মানে ফিটাস মরে যাবে, অ্যাবর্শন বা ইন্টেটেন গ্রোথ রিটার্ডেশন বা প্রিম্যাচুরিটি হয়ে, বা ফিটালের কনজেনিটাল কার্ডিয়াক ডিজিজ হইতে পারে 3 থেকে 10% ক্ষেত্রে যদি মায়ের হার্ট ডিজিজ থাকে। আর ম্যাটার্নাল কমপ্লিকেশনের মধ্যে মায়ের কার্ডিয়াক ফেলিওর, পালমোনারি ইডিমা, পালমোনারি ইম্বলিজম, রিউমেটিক কার্ডাইটিস, সাবএকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হইতে পারে, তারপরে রাপচার অফ সেরিব্রাল অ্যানিউরিজম, ইনফার্কেশন অফ আওর্টা, এগুলো হইতে পারে। এবং এসেনবেঙ্গার সিনড্রোম এখানে বলছি যে ম্যাটার্নাল মর্টালিটি হচ্ছে রিউমেটিক হার্ট লেশনে কিন্তু তেমন একটা হয় না, আর অ্যাসাইনোটিক গ্রুপ অফ হার্ট ডিজিজও তেমন একটা হয় না, এখানে লেস দ্যান 1%, ঠিক আছে, যদিও এটা কমন। বাট পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, যেটাকে আমরা এসেনবেঙ্গার সিনড্রোম বলতেছি, সেকেন্ডারি পালমোনারি হাইপারটেনশনে, তাহলে কিন্তু এই মর্টালিটি 50% পর্যন্ত হতে পারে। ওকে ফাইন। এখন আসো যে আমরা জানি যে প্রেগনেন্সি একটা হাইপার ডাইনামিক কন্ডিশন, কারণ প্রেগনেন্সিতে স্পেশালি অ্যানিমিয়া থাকার চান্স থাকে পেশেন্টের, এবং সেখানে কি হয় হাইপার ডাইনামিক একটা কন্ডিশন, যে হার্ট অনেক বেশি বিট করতে হয়, দেখা যেতে পারে যে হার্ট রেট বেড়ে যায়, এটা একটা বিষয় আর কি। তারপরে সিস্টোলিক ইজেকশন মারমার পাওয়া যায় প্রেগনেন্সিতে, কারণ ইনক্রিজ ব্লাড ফ্লো থাকে, আউটিক অ্যান্ড পালমোনারি ভালভ দুইখান থেকে ফ্লো হয়। আর পেশেন্টের টেকিকার্ডিয়া, তারপরে ভেন্টিকুলার মানে অ্যাপেক্স বিটটা শিফট হওয়া, তারপরে ফার্স্ট আউট সাউন্ডটা লাউড এবং স্প্লিটিং থাকে, এই জিনিসগুলো তো থাকবে। এখন আমরা এই বাকি যে বিষয়গুলো এগুলো বলে আসছি, যে কি সিমটমস থাকবে, ব্রেথলেসনেস, নকটার্নাল কাফ থাকতে পারে, সিনকোপ, চেস্ট পেন, এগুলো থাকতে পারে। সাইনের মধ্যে চেস্ট মারমার, পেন সিস্টোলিক, লেট সিস্টোলিক বা সিস্টোলিক মারমার পাবো। থ্রিলের মধ্যে চেস্ট মারমার আর অ্যাসোসিয়েটেড উইথ থ্রিল, অর্থাৎ মারমার সাথে সাথে আমি থ্রিলও পাচ্ছি আমি যখন হাত দিয়ে দেখতেছি। কার্ডিয়াক ইনলার্জমেন্ট হতে পারে, কার্ডিওমেগালি কিছুটা হইতে পারে, অ্যারিথমিয়া কিন্তু থাকতে পারে। আর ইনভেস্টিগেশনের মধ্যে চেস্ট এক্সরে হলে কার্ডিওমেগালি এবং পালমোনারি ভাস্কুলার মার্কিংস বেড়ে যেতে পারে, পালমোনারি ভেইনস ইনলার্জমেন্ট পাওয়া যেতে পারে, টি ওয়েভ ইনভার্সন, তারপরে মানে ডিজরিথমিয়া বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যারিথমিয়া, এটা থাকতে পারে। ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা এক্সট্রাকচারাল অ্যাবনর্মালিটিস বা ভালভ এর অ্যানাটমি, এরিয়া, ফাংশন ভালো করে দেখতে পারি। তারপরে আরও ডিটেইলড ওয়েতে আমরা কিন্তু দেখতে পারি। এখন ট্রিটমেন্টে কি আমরা সুপারভিশন করব ভালো একটা টার্সিয়ারি কেয়ার হসপিটালে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। পাশাপাশি যদি এমন হয় যে রিউমেটিক ফিভার প্রিভেনশনের জন্য বেনজাথাইন, পেনিসিলিন দেওয়া লাগলে সেটা 4 উইকলি দেওয়া যেতে পারে। অ্যান্টিকোয়াগুলেন্ট কনজেনিটাল হার্ট ডিজিজে, পালমোনারি হাইপারটেনশন যাদের আছে বা আর্টিফিশিয়াল ভালভ যারা ইউজ করতেছে, ব্যাকটেরিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে পারি অ্যারিথমিয়া যদি থাকে, থ্রোম্বোসিস প্রিভেন্ট করতে। এবং যদি সার্জারি করতে হবে, যদি হচ্ছে সিমটমস বা মানে আমার প্রিভেনশন করা মানে ট্রিটমেন্টের জন্য সার্জারি লাগবে একেবারে লাস্ট রিসর্ট হিসেবে। সো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। আর আমরা যদি বলি যে ম্যানেজমেন্ট কীভাবে করবো লেবারের টাইমে, ফার্স্ট স্টেজ অফ লেবারে হচ্ছে পেশেন্ট অবশ্যই লেফট রিকাম্বেন্ট পজিশনে রাখবো, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেট করতে হবে বেশি বেশি, এপিডুরাল অ্যানালজেসিয়া দিতে হবে যাতে টেকিকার্ডিয়া না হয়ে যায়, পেশেন্ট ব্যথা না পায়, এবং ফ্লুইড বেশি দেওয়া যাবে না, 75 ml পার আওয়ারের বেশি দেওয়া যাবে না। পালস, রেসপিরেটরি রেট এগুলো ভালো করে মনিটর করতে হবে, এবং ডিজিটালাইজেশন করা যেতে পারে, অর্থাৎ আইভি ডিকক্সিং দেওয়া যাইতে পারে যদি পালস 110 বিটস পার মিনিটের বেশি হয়ে যায়, মানে ইউটারিন কন্ডাকশনের বিটুইনে। কার্ডিয়াক মনিটরিং করতে হবে, এবং প্রোফাইলেক্টিভ হিসেবে অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন ডিউরিং লেবার কিন্তু দিয়ে দিতে হবে, এটা আমি বলছিলাম। এবং সেকেন্ড স্টেজ অফ লেবারে ম্যাটার্নাল পুশিং করা যাবে না, এবং এক্ষেত্রে ওই যে ফোর্সেস ডেলিভারি দেওয়া যেতে পারে যাতে হচ্ছে মায়ের এফোর্টস কমানো যায়। আর থার্ড স্টেজ অফ লেবারে অ্যাক্টিভলি ম্যানেজ করতে হবে। পিউপেরিয়ামের টাইমে অবশ্যই ক্লোজ অবজারভেশনে রাখতে হবে, 24 ঘন্টা ধরে অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে হবে। তারপরে আইভি অ্যাম্পিসিলিন, আইভি জেন্টামাইসিন 48 ঘন্টা মানে ডেলিভারি 48 ঘন্টা পর পর্যন্ত দিতে হবে। ডায়াবেটিক ইউজ করা যেতে পারে যদি ভলিউম ওভারলোড হয়, এবং ব্রেস্ট ফিডিং কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড না যদি ফেইলিওর না থাকে, এবং অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি ব্রেস্ট ফিডিং এর জন্য কন্ট্রাইন্ডিকেটেড না। এবং কন্ট্রাসেপশনে এখানে হচ্ছে আমরা জানি প্রজেস্টেরন অনলি পিল বা বেরিয়ার মেথড বা স্টেরিলাইজেশন এগুলো ইউজ করা যেতে পারে। ওকে ফাইন। এখন কখন আসলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা থেরাপিউটিক টার্মিনেশন আসলে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সিতে দরকার? যদি প্রাইমারি পালমোনারি অ্যাবসোলুট ইন্ডিকেশন হচ্ছে মানে কী করতে হবে, মেডিকেল টার্মিনেশন করে ফেলতে হবে, ইসেনবেঙ্গার সিনড্রোমটা বলছিলাম। তারপরে পালমোনারি ভেনো অক্লুসিভ ডিজিজ যদি থাকে, বা প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন যদি থাকে, বাট রিলেটিভ ইন্ডিকেশন মানে রিলেটিভ ইন্ডিকেশন অফ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অর্থাৎ বাচ্চা হয়েছে, পেটে প্রেগনেন্ট হয়েছে, এখন বাচ্চাটা কী করবে, নষ্ট করে ফেলবে, এরকম একটা বিষয়। বাট এটা ইলিগাল না, কারণ মহিলার নাহলে ডেঞ্জার হবে, মহিলার লাইফের থ্রেটেন হতে পারে। সো প্যারাসোম্যান অর্থাৎ প্রেগনেন্ট ওম্যান যে গ্রেড 3 বা গ্রেড 4-এ আছে হার্ট রিলেশনে, তাহলে তার ক্ষেত্রে এটা করা যেতে পারে। বা গ্রেড 1-2-তে আছে বাট প্রিভিয়াস হিস্ট্রি অফ কার্ডিয়াক ফেলিওর ছিল,
সো সেই ক্ষেত্রে মানে প্রিভিয়াস প্রেগনেন্সিতে। ওকে, এখন আমরা একটু চলে যাব হচ্ছে কোথায়, যে কার্ডিয়াক ফেলিওর করার জন্য কী কী ফ্যাক্টর রেসপন্সিবল থাকতে পারে। মহিলার বয়স বেশি, কার্ডিয়াক অ্যারিথমিয়া আছে, প্রিভিয়াস হার্ট ফেলিওরের হিস্ট্রি আছে, বা আমরা বলি যে ইনফেকশন, অ্যানিমিয়া, হাইপারটেনশন, অ্যারিথমিয়া, হাইপারথাইরয়েডিজম, অনেক বেশি ওয়েট, অবিসিটি, মাল্টিপল প্রেগনেন্সি, ড্রাগ, এই প্রবলেমগুলোর কারণে হইতে পারে। আর সিজারিয়ান সেকশন কখন কখন করা লাগবে, কোয়াড্রেশন অফ আওরটা, অ্যাওরটিক ডিসেকশন অর অ্যানিউরিজম, তারপরে ওয়ারফারিন ট্রিটমেন্ট উইদিন 2 উইকস, মানে উইদিন 2 উইকস ওয়ারফারিন ট্রিটমেন্ট নিছে সেই সকল ক্ষেত্রে, বা আউটোপ্যাথি উইথ আউটিক রুট, যদি 4 সেন্টিমিটার থেকে বেশি হয় আউটিক রুট ডাইলেটেশন, তাহলে সেক্ষেত্রে আরও আমরা বেশ কিছু কন্ট্রাইন্ডিকেশনের কথা বলছি। সো সেক্ষেত্রে পেশেন্টকে প্রপার পজিশন রাখতে হবে, অক্সিজেন দিতে হবে, ইসিজি দিয়ে এবং পালস অক্সিমেট্রি দিয়ে মনিটর করতে হবে, ফ্লুসিমাইড দেওয়া যেতে পারে আইভি, এবং মেকানিক্যাল ভেন্টিলেশন, মরফিন ইনজেকশন, ডিগক্সিন, তারপরে অ্যারিথমিয়ার জন্য কুইনিডিন, টেকিয়ারিথমিয়ার জন্য অ্যাডিনোসিন আইভি বা ডিসি কনভার্সন, ডিসি শক যেটা, এগুলা ট্রাই করা যাইতে পারে। আর মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে কার্ডিওলজিস্ট, তারপরে এখানে আমরা যারা অবস্টেট্রিক্সিয়ান আছে তাদের এদের মানে একটা কম্বাইন্ড এফোর্টস এখানে দরকার। আচ্ছা, এবং ধরো একটা মহিলা 37 সপ্তাহ এবং তার হিমোগ্লোবিন খুবই কম, জেনারেলাইজড ইডিমা আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তাহলে ডায়াগনোসিস কি? 37 উইকস অফ প্রেগনেন্সি উইথ হার্ট ফেলিওর ডিউ টু সিভিয়ার অ্যানিমিয়া। হ্যাঁ, সো এখানে মহিলাটার হার্ট ফেলিওর হয়ে গেছে, কারণ এই যেহেতু অনেক বেশি কম, আমরা দেখতে পারতেছি অনেক বেশি কম হিমোগ্লোবিন আছে, সিভিয়ার মানে সিভিয়ার অ্যানিমিয়া আমরা বলতে পারি, এবং তার জেনারেলাইজড একটা ইডিমা আছে, তার মানে প্যাথোলজিক্যাল ইডিমা এটা হয়ে গেছে, এবং তার রেসপিরেটরি ডিস্ট্রেসও আছে, তার মানে আমি ধরে নিচ্ছি যে তার হচ্ছে হার্ট ফেলিওর হয়েছে। সো এভাবে আমি কিন্তু করবো, এবং কীভাবে ম্যানেজ করবো, এই যে আমি যেভাবে বললাম যে অ্যানিমিয়া এবং হার্ট ফেলিওর আমরা যেভাবে ম্যানেজ করি সেই জিনিসগুলো আমরা মিলাই ঝিলে এখানে লিখবো। হ্যাঁ।